আজ থেকে প্রায় 160 বছর আগে আমেরিকায় গৃহযুদ্ধ চলাকালীন আটলান্টিক মহাসাগরের বুক থেকে হঠাৎই অদৃশ্য হয়ে যায় সোনায় ভরা এক জাহাজ। বহু বছর কেটে গেলেও সেই জাহাজের হদিশ মেলেনি। কথিত আছে এই জাহাজের উপর পড়েছিল উপরওয়ালার গজব। এর রহস্য উদ্ধার করতে পাড়ি দিয়েছে বহু দুঃসাহসী মানুষ, কিন্তু পেয়েছে শুধু হতাশা। তেমনভাবে একই উদ্দেশ্য নিয়ে আরেকটা নতুন দল এই রহস্যময় জাহাজের খোঁজে পৌঁছয় বিশ্বের উষ্ণতম মরুভূমি সাহারাতে। তবে এইখান থেকে শুরু হয় আরেক নতুন রহস্য, কারণ মরুভূমির পার্শ্ববর্তী গ্রামের মানুষরা একে একে অজানা রোগে মারা যাচ্ছে। তাহলে এই নতুন দল কি পারবে মৃত্যুর রহস্য ভেদ করে রহস্যময় জাহাজটাকে খুঁজে বের করতে, নাকি তারাও শিকার হবে উপরওয়ালার গজবের? বলছিলাম আজকের অ্যাডভেঞ্চার মুভি সাহারা। সালটা 1865। 4 বছর ধরে আমেরিকায় চলা গৃহযুদ্ধ প্রায় শেষের দিকে। ভার্জিনিয়া শহর রিচমন্ড একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই ক্যাপ্টেন মেসন টুমসের নেতৃত্বে কনফেডারেট যুদ্ধজাহাজ সিএসএস টেক্সাসে লোড করা হয় বিশাল পরিমাণ সোনার মুদ্রা, যাতে সেগুলো লুকিয়ে ফেলা যায় সোভিয়েত ইউনিয়নের সেনাদের থেকে। সেই স্বর্ণ মুদ্রা ভর্তি বিশাল জাহাজটা নিয়ে মার্কিন সেনাবাহিনী আটলান্টিক মহাসাগর দিয়ে রওনা দিলে সোভিয়েত ইউনিয়নদের সেনার সাথে মার্কিন সেনাবাহিনীর যুদ্ধ হয়। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় নিরুপায় হয়ে ক্যাপ্টেন মেসন সিজফায়ারের নির্দেশ দিলে গুলিবর্ষণ বন্ধ হয়ে গেলেও জাহাজটা রহস্যজনকভাবে আটলান্টিকের বুকে অদৃশ্য হয়ে যায়। এরপর প্রায় অনেক বছর কেটে গেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে পৃথিবী আগের তুলনায় বদলে গেলেও অভাব আর দুরারোগ্য ব্যাধির প্রভাব থেকে এখনো মুক্তি পায়নি। কুয়েত তরফ থেকে দুজন ডাক্তার ইভা ও হপার তদন্ত করছে নাইজেরিয়ার লাগোসে ছড়িয়ে পড়া এক বিশেষ রোগের। দুজন গিয়ে দেখে কিও নামের একটা ছেলে এই বিশেষ রোগে আক্রান্ত। ইভা কিওর মায়ের থেকে জানতে পারে কিও গত সপ্তাহে তার বাবার সাথে মালি গেছিল, আর সেইখান থেকে আসার পরেই এই বিপত্তি। কিওর কাছে আসার আগে তারা আরো 5 জনকে দেখে এসছে যারা এই রোগে আক্রান্ত, এবং তাদের সবার এই রোগের সূত্রপাত হয়েছে মালি থেকে ঘুরে আসার পর। এই রোগের কারণে তারা আলো সহ্য করতে পারে না, এবং অল্প আলো পড়তেও তাদের শরীরে হয় অস্বস্তি এবং ব্যথা। কিও সহ বাকি 5 জন যেহেতু মালি গেছিল, তাই ইভার এটা বুঝতে বাকি থাকে না যে এই রোগের উৎস এইখানে নয়, বরং রয়েছে মালিতে। তাই সে তার সহকর্মী হপারকে বলে এই রোগ মহামারীর আকার ধারণ করার আগেই তাদের মালি পৌঁছে এর উৎস খুঁজে বিনাশ করতে হবে। তবে সময় পাল্টালেও বিশ্ব রাজনীতির খেলা কোনোদিনই পাল্টায় না। বর্তমানে মালিতে এখন তাদের এক নায়ক জেনারেল কাজিমের সাথে টুয়ারেগ জনগোষ্ঠীর যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে হু কোনোদিনই চাইবে না তাদের কোনো ডাক্তার মালি যাক। তারা কিওকে অ্যাম্বুলেন্সে তুলে ইভা লাইট হাউসে কিওর বাবার সাথে দেখা করতে গেলে দেখে যে তার বাবা মারা গেছে। লোকটার মৃতদেহ দেখে ইভা তার চোখ পরীক্ষা করলে অদ্ভুত কিছু টের পায়। তখনই তাকে পিছন থেকে কয়েকজন মুখোশধারী গুন্ডা হঠাৎ আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করলে ভাগ্যের জোরে ইভার জীবন বাঁচায় একজন সি ডাইভার ডার্ক পিট। পিট সব গুন্ডাদের একাই ঘায়েল করে দিলে তারা ইভার কোনো বড়সড় ক্ষতি করতে না পারলেও মুখোশ পরা গুন্ডাটা ইভার থেকে তার ব্যাগ নিয়ে চলে যায়। তো এরপর পিট ইভাকে তাদের সংস্থার বোটে নিয়ে আসে। সেইখানে এসে ইভার সাথে দেখা হয় পিটের 2 সহকর্মী আল জিওর্দিনো এবং রুডির সাথে। আসলে এই নুমা নামক সংস্থার প্রধান কাজ সমুদ্র ও নদীর তলদেশে গবেষণা, হারিয়ে যাওয়া জাহাজ বা সম্পদ উদ্ধার করা, জলদূষণ, পরিবেশ দূষণ ও তার প্রভাব নিয়ে কাজ করা ইত্যাদি। এর প্রধান দায়িত্বে ছিল অ্যাডমিরাল জেমস স্যান্ডেকার। সে ছিল নৌবাহিনীর সাবেক অফিসার। মূলত তারা নাইজেরিয়ায় এসেছিল সমুদ্র নিচে হারিয়ে যাওয়া আফ্রিকান কিং বার্টিনের কফিন উদ্ধার করে তা লাগোস মিউজিয়ামে পাঠানোর জন্য। পিট এই কাজটা খুব সহজেই করে ফেলে এবং কফিন মিউজিয়ামে পাঠানোর ব্যবস্থা করা হয়। মিশন সাকসেসফুল হওয়ার খুশিতে রাতে মিউজিয়ামের পক্ষ থেকে একটা পার্টির আয়োজন করা হয়। আল পিটকে পার্টিতে যাওয়ার জন্য জিজ্ঞেস করলে জানতে পারে পিট ভার্সিডো নামের এক নাইজেরিয়ান আন্ডারওয়ার্ল্ডকে কাজে লাগিয়ে অনেক যুগ আগে এই সমুদ্রের বুক থেকেই হারিয়ে যাওয়া সিএসএস টেক্সাস এবং সেখানে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রার খোঁজ করছে। তাই সে গুপ্তচরের থেকে ক্লু আনার জন্য ওসডির সাথে দেখা করতে যায়। সে তাকে একটা স্বর্ণ মুদ্রা দেয় এবং বলে ওই সময় মোট 3টে স্বর্ণ মুদ্রার নমুনা পাওয়া গেছিল, যার মধ্যে একটা ছিল সিএসএস টেক্সাসের জাহাজের ক্যাপ্টেনের কাছে।
যদিও সেই জাহাজে থাকতে পারে আরো অনেক পরিমাণ স্বর্ণমুদ্রা। এদিকে পার্টিতে জেমস ইভা ও হপারের সাথে পরিচয় করিয়ে দেয় কিং বার্টিন প্রজেক্টের ফাইন্যান্সার ইভ মেসাডের সাথে, যার সাথে কথা বলে ইভা জানতে পারে পুরো আফ্রিকা জুড়ে তার অনেক ব্যবসা আছে, এর মধ্যে কিছু রয়েছে মালিতে। মালির কথা শুনে ইভা বলে এই শহরে কারেন্টলি একটা রোগ ছড়িয়ে পড়েছে যার উৎস মালি, তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব মালি যেতে হবে। যদি কোনোভাবে সে জেনারেল কাজিমের সাথে কথা বলে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারে তাহলে হয়তো অনেক মানুষের প্রাণ বাঁচানো যেতে পারে। তবে মেসাডে জানায় যে সেখানে এখন গৃহযুদ্ধ চলছে, তবে একবার চেষ্টা করা যেতেই পারে। এইসবের মাঝেই পিট এসে জেমসকে স্বর্ণমুদ্রার ব্যাপারে সবকিছু বললে জেমস সেরকম আগ্রহ দেখায় না। সে সরাসরি বলে দেয় কোনো পুরনো যুগে কি হয়েছিল সেটা নিয়ে পড়ে না থেকে তারা কাল অস্ট্রেলিয়া যাবে তাদের নতুন মিশনের জন্য। তবে পিট ওসোডির থেকে পাওয়া স্বর্ণমুদ্রাটা জেমসকে দেখালে বেশ অবাক হয়। পিট জানা এই মুদ্রাটি পাওয়া গেছে মালির লাবাজাঙ্গাতে এবং আরও ভালোভাবে বললে নাইজেরিয়ার নদীর ধারে। তাই পিট জেমসের থেকে 3 দিনের জন্য তার বোট চায় লাবাজাঙ্গায় হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধার করতে। পিট তার 2 সঙ্গী আল ও রুডিকে নিয়ে রওনা দেয় মালির উদ্দেশ্যে। সঙ্গে ছিল ইভা ও হপার। তারা যাচ্ছে মালির সেই মারণ রোগের উৎস খুঁজতে। তবে মুখোশধারী গুন্ডাটাও দূর থেকে তাদের উপর নজর রাখছিল। তারা নাইজার নদীতে প্রবেশ করলে ইভা ও হপার প্ল্যান করে যে তারা প্রথমে মালির গৃহযুদ্ধের প্রাণকেন্দ্র এসলার থেকে তদন্ত শুরু করবে। সেই মতো পরদিন সকালে তারা এসলারের দিকে রওনা দেয় এবং পিট ও আল দেখা করতে যায় মিস্টার এন্ডিগোর সাথে। যদিও সেখানে এসে তাদের বিশেষ কোনো লাভ হয় না, কারণ এন্ডিগো স্ত্রী জানায় তার স্বামী 1 সপ্তাহ আগেই মারা গেছে। তাই নিরুপায় হয়ে পিট সেখানকার এক মসজিদে প্রবেশ করে শেখ সাহেবকে নিজের পরিচয় দিয়ে বলে সে 1866 সালের এক জাহাজে তল্লাশি করতে এখানে এসেছে। তখন মালির এই শহর লাবাজাঙ্গা ছিল আফ্রিকার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পোর্ট। যেদিন এই জাহাজ গায়েব হয় সেদিন প্রচণ্ড ঝড় হয়েছিল এবং এই ঝড়ের গতিবেগ এত বেশি ছিল যে টেক্সাসের মতো বিশাল জাহাজও নাইজারের মতো ছোট নদীর উপর অতিক্রম করতে পেরেছিল। সমস্ত ঘটনা শুনে সংগ্রহশালায় গেলে শেখ সাহেব অনেক পুরনো নথি ঘেঁটে জাহাজ সম্পর্কে কিছু তথ্য পায় এবং সেই নথি অনুযায়ী ঝড় শুরু হওয়ার 6ষ্ঠ দিনে একটা জাহাজ এই নদী অতিক্রম করেছিল, তবে সেটা আর কোনোদিনও ফিরে আসেনি। এবং এই জাহাজ যাওয়ার পর থেকে গাও নামের একটা জায়গায় মহামারী ছড়িয়ে পড়ে, যার ফলে মারা যায় 300 মানুষ। কথিত আছে এই জাহাজটায় ছিল উপরওয়ালার গজব। সবকিছু জেনে তারা বোটে করে গাওয়ের দিকে রওনা দিলে আল সমুদ্রের মাঝে একটা লোহার রডের মধ্যে লাল শৈবাল খুঁজে পায়, যা সাধারণত মিষ্টি জলে জন্মায় না, ফলে ওটা এখানে থাকা অস্বাভাবিক ব্যাপার। রুডি এর একটা স্যাম্পল তাদের কাছে রেখে দেয়। এদিকে মালির রাজধানী বামাকোতে ব্যবসায়ী মেসাডো জেনারেল কাজিমের সাথে দেখা করতে আসে। উদ্দেশ্য একটাই, ইভাদের তদন্ত যেমনভাবেই হোক বন্ধ করতে হবে। আসলে এই মেসাডো হলো কাজিমেরই লোক। মেসাডো কাজিমকে জানায় ইভা ও হপার রোগে তদন্ত করতে মালি আসছে এবং একমাত্র কাজিমই পারবে তাদের আটকাতে। কোনোভাবেই তারা যেন এই রোগের উৎস কোথায় তা জানতে না পারে। অন্যদিকে কাজিমের সৈন্যরা এসে পিটের বোট থামাতে বলে, কারণ তারা মালিয়ান ওয়াটার বর্ডার ক্রস করছিল। কথা মতো তারা বোট থামিয়ে দিলে সেনাবাহিনী এসে তাদের থেকে ইভাদের ব্যাপারে জিজ্ঞেস করে। যদিও পিট কিছু না বলে তাদের উপর আক্রমণ করলে শুরু হয় যুদ্ধ। পিটের সাথে সেনাবাহিনীর যুদ্ধ অনেকক্ষণ চললেও প্রাথমিকভাবে আল ও রুডির সাহায্যে পিট জিতে গেলেও কাজিমের আরও অনেকগুলো বোট এসে তাদের উপর গুলি বর্ষণ করতে থাকলে আল ইঞ্জিনের হ্যাচ খুলে ফ্লেয়ার লাগিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। 3 জন সাঁতরে ডাঙায় উঠে এলে পিট বলে কাজিমের দল যেহেতু ইভাদের খোঁজ করতে এসেছিল, তাই পিট এবং আল স্বর্ণমুদ্রার খোঁজ করার জন্য মিশনটা কিছুদিনের জন্য হোল্ড করে যাবে এসলার এবং অন্ধকার বর্ডার পেরিয়ে চুপিসারে রুডি যাবে জেমসের কাছে। যেমন ভাবা তেমন কাজ। পিট ও আল উট নিয়ে বিশাল সাহারা মরুভূমির উপর দিয়ে রওনা দেয় এসলারের উদ্দেশ্যে। এদিকে রাতে হপার ও ইভা এসলারে পৌঁছে দেখে অনেকগুলো মুরগি অদ্ভুতভাবে মারা পড়েছে। তখনই তারা একটা বাড়ি থেকে সন্দেহজনক আওয়াজ শুনতে পেলে সেখানে আরেকজনকে এই রোগের বলি হতে দেখে। পরদিন সকালে মরুভূমি পেরিয়ে একটা ট্রাকে করে ভেড়ার পালের সাথে লুকিয়ে কাজিমের সৈন্যদলের চোখে ধুলো দিয়ে এসলারে এসে পৌঁছায় আল ও পিট। সকালে ইভা বাড়ির পাশে একটা কুয়ো খুঁজে পেলে সেটা পরীক্ষা করে বুঝতে পারে কিছুদিন আগে এই কুয়ো ভরাট করা হয়েছিল। তবে এখন সেখানে জল না থাকায় ইভার মনে সন্দেহ হয় যে হয়তো এই কুয়োটাই হচ্ছে রোগের উৎস।
তাই সে ওমার নামের একজনের সাহায্যে এক বিশেষ পোশাক পরে কুয়োতে নেমে বালি খোদাই করে জলের স্যাম্পল কালেক্ট করে। স্যাম্পল নেওয়ার সময় কুয়োর উপরে শুনতে পায় গুলির শব্দ, কারণ কাজিম সেনা পাঠিয়েছে। তারা ওমার ও হপারকে গুলি করে ইভার খোঁজ করতে থাকে। সৈন্যদল কুয়োর কাছে এসে ইভাকে খুঁজতে থাকলে কুয়ো সম্পূর্ণ অন্ধকার থাকায় কুয়োর ভিতর গুলি চালাতেই যাবে। তখনই আল ও পিট উট চালকের ছদ্মবেশে এসে কাজিমের সৈন্যদের উপর আক্রমণ করে সবাইকে মেরে কুয়ো থেকে ইভাকে উদ্ধার করে। এরপর তারা সৈন্যদের একটা গাড়ি নিয়ে সাহারা মরুভূমির প্রান্ত ধরে পালিয়ে যায় টুয়ারেগদের এলাকায়। মরুভূমি অতিক্রম করার সময় পিটরা যেহেতু মালিয়ান সৈন্যদের গাড়িতে ছিল, তাই টুয়ারেগ বাহিনীর এক বিশাল সেনা তাদের ঘিরে নিয়ে যায় টুয়ারেগদের সেনাপতি মডিবোর কাছে। মডিবোর কাছে গেলে ইভা জানায় মালি থেকে মহামারী দিন দিন লাগোসে ছড়িয়ে পড়ছে এবং তারা এ রোগের উৎস খুঁজতে এখানে এসছে। এইটা জেনে মডিবো তাদের একটা ঘরে নিয়ে যায়, যেখানে শুধু টুয়ারেগ গোষ্ঠীর বাচ্চারা নয়, বরং প্রচুর পরিমাণ প্রাপ্তবয়স্ক লোক এই মহামারীর শিকার হয়েছে। এদের ভয়ঙ্কর অবস্থা দেখে ইভা কারণ খোঁজার জন্য কুয়ো থেকে আনা জলের স্যাম্পল পরীক্ষা করলে বুঝতে পারে এই রোগের কারণ হচ্ছে এক বিশেষ ধরনের বিষ, যেটা পুরো এসলারের জলে ছড়িয়ে পড়ছে। সেই জল পান করেই এত মানুষের আজ এই বেহাল দশা। সে এটাও বুঝতে পারে সে নিজে এই রোগের প্রতিষেধক বানাতে পারবে না, তাই খুঁজে বের করতে হবে রোগের আসল উৎস। পিট মেডিবোকে বলে বেনজিন জাতীয় হেভি মেটাল জলটাকে বিষাক্ত বানাচ্ছে, তাই এখন প্রয়োজন মডিবোর সাহায্য। কিন্তু মডিবো রাজি হয় না। সে বলে পিট তাদের উপকার করার চেষ্টা করলেও কাজিমের লোক যদি জানতে পারে এরা টুয়ারেগ গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছে, তাহলে কাজিম পিটেদের জ্যান্ত ছাড়বে না। তাই কাল সকাল হতেই মডিবো তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে। পরদিন সকালে বেরোনোর আগে আল ছোট বাচ্চাদের সাথে ফুটবল খেলতে থাকলে একসময় ফুটবলটা একটা গুহায় গিয়ে পড়ে। আল সেটা আনতে ছুটে গেলে গুহার ভিতরে সিএসএস টেক্সাস জাহাজের এক অদ্ভুত দেওয়াল চিত্র এবং একটা ম্যাপ দেখতে পায়। আল পিট ও ইভাকে ডেকে সেটা দেখালে পিট বুঝতে পারে সাহারা মরুভূমির জাহাজ বলা হয় উটকে। তবে এই সাহারা 200 বছর আগে মরুভূমি ছিল না। এখানে ছিল নদী, চারিদিকে সবুজ ঘাস ও গাছপালা। তবে আবহাওয়ার পরিবর্তনের ফলে নদীর জল শুকিয়ে মরুভূমির সৃষ্টি হলে টেক্সাস আর আগে যেতে পারে না এবং সেইখানেই কোথাও আটকা পড়ে যায়। এতক্ষণে ইভা বুঝতে পারে এই ভয়ঙ্কর বিষ কুয়োর জলে কিভাবে মিশছে। আসলে এই নদীর জল শুকিয়ে গেলেও সেটা এখনো ভূগর্ভের তলা দিয়ে বয়ে যাচ্ছে, আর সেই নদীর জলে রয়েছে এমন কিছু ক্ষতিকারক পদার্থ যা এই মহামারীর উৎস। এই বিষ কুয়োর মধ্যে পড়ে সেখানে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং সেই জল খাওয়া মানেই মৃত্যু। তবে নদীর জলে কিভাবে বিষ এসে পড়লো সেইটা জানতে গেলে নদীকে খুঁজে বের করতে হবে। তাই তিনজন মিলে উট নিয়ে ম্যাপ অনুযায়ী মরুভূমির রাস্তা ধরে বেরিয়ে পড়লে অনেকখানি রাস্তা অতিক্রম করে দেওয়াল চিত্র অনুযায়ী তারা একটা জায়গায় এসে থামলে পিট দেখতে পায় মরুভূমির বুকে মেসারদের একটা সোলার এনার্জি প্ল্যান্ট। টেলিস্কোপ নিয়ে সোলার প্ল্যান্টটা ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারে এই সোলার প্ল্যান্টে কালেক্টিং টাওয়ার তো আছে, তবে নেই কোনো ট্রান্সমিশন লাইন। এই মরুভূমিতে এত হাই সিকিউরিটি যুক্ত সোলার প্ল্যান্ট লাগিয়ে তাহলে কি হচ্ছে সেটা জানার জন্য আল, পিট ও ইভা সিকিউরিটিদের চোখে ধুলো দিয়ে সোলার প্ল্যান্টে পৌঁছয় এবং সেইখানে একটা টানেল ক্রস করে দেখতে পায় এক বিশাল মেশিন থেকে বেরিয়ে আসা দূষিত পদার্থ, যেটা ব্যারেলে ভর্তি করে রাখা হচ্ছে এবং সেইগুলো নষ্ট করার জন্য একটা চেম্বারে পাঠানো হচ্ছে। তবে সেই ব্যারেলে কি ধরনের দূষিত পদার্থ আছে তা দেখা খুবই জরুরি। তাই তিনজন ভূগর্ভস্থ চেম্বারে পৌঁছে সে ব্যারেল চেক করলে দেখে সেখানে রয়েছে রাসায়নিক পদার্থ। এবং শুধু তাই নয়, তারা দেখতে পায় এখানে কিছু টুয়ারেগ জনজাতির মানুষকে জোর করে কাজ করানো হচ্ছে, যাদের জেনারেল কাজিম জোরপূর্বক এখানে বন্দি করে নিয়ে এসে মেসারদের এই ভয়ঙ্কর ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছে, যেটা ছিল কাজিম ও মেসার্ডের সম্মিলিত একটা প্রজেক্ট। এই কল্পনাতীত দৃশ্য দেখে সবাই বুঝতে পারে যে এই ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলোই মিশছে ভূগর্ভস্থ জলে এবং সেইটা সেখান থেকে বয়ে চলে যাচ্ছে কুয়োতে, যার সংস্পর্শে কেউ এলে আক্রান্ত হয় এই রোগে। এবং এই কার্যকলাপ যদি এইভাবে চলতে থাকে তাহলে খুব কম দিনের মধ্যে রোগ আরো ভয়ঙ্কর রূপ নেবে। তারা রোগের উৎস আবিষ্কার করে সাবধানে চেম্বার থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। তখন এই মেসার্ডে এবং জেনারেলের বেশ কিছু সৈন্য তাদের বন্দী করে পিট ও আলকে জেনারেল কাজিমের কাছে পাঠিয়ে দেয় এবং ইভাকে সোলার প্ল্যান্টে আটকে রাখে। যদিও মেসার্ডে কাজিমকে ফোন করে জানায় যে তারা ইভাকে মেরে দিয়েছে। এদিকে ইভা যেহেতু এখনো জীবিত, তাই মেসার্ডের একটা ভয় ছিল, কারণ হু এবং নাইজেরিয়ান সরকার জানে তারা এখানে এসছে এবং একবার যদি মেসার্ডদের এই কীর্তিকলাপ তারা জানতে পেরে যায় তাহলে সমূহ বিপদ। কিন্তু যতই হোক সে তাকে কিছুতেই মারতে পারবে না।
এদিকে রুডি লাগোসে জেমসের কাছে পৌঁছলে নাইজারের জলে পাওয়া লাল শৈবালের স্যাম্পল পরীক্ষা করলে জানতে পারে যে নাইজারের নদীতে রাসায়নিক পদার্থ মিশে জলকে দূষিত করে তুলেছে এবং তার ফলে নদীতে জন্ম নিচ্ছে লাল শৈবাল। তবে 1 সপ্তাহের মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এর পরিণাম খুব খারাপ হতে চলেছে। এই বিষাক্ত রাসায়নিক এখন শুধু মালির নাইজার নদীর জলকে দূষিত করছে তা কিন্তু নয়, বরং এটা 1 সপ্তাহের মধ্যে গোটা আটলান্টিক মহাসাগরে এসে মিশলে দ্রুত গতিতে লাল শৈবাল জন্ম নিতে শুরু করবে এবং সেই কারণে জলে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় সমস্ত সামুদ্রিক প্রাণী মারা পড়বে এবং কোনোভাবে এটা যদি নিউ ইয়র্কে চলে যায় তাহলে 6 মাসের মধ্যে সব শেষ। এইটা জেনে সে এবং জেমস মার্কিন সরকারের কাছে গেলে তারা এই বিষয়ে কোনো রকম সাহায্য করতে রাজি হয়। অন্যদিকে জেনারেলের কাছে নিয়ে যাওয়ার সময় পিট ও আল সুযোগ বুঝে গাড়ির একটা অংশ ভেঙে পালিয়ে যায়। তবে চারিদিকে নেই কোনো প্রাণের চিহ্ন, তাই কি করবে ভেবে না পেয়ে তারা গাড়ির অংশটা নিয়ে এগোতে থাকলে একটা সময় ক্লান্ত হয়ে পড়ায় দেখতে পায় একটা ভাঙা প্লেনের টুকরো, যা এই মরুভূমিতে মিরাকেলের থেকে কিছু কম নয়। তারা প্লেন থেকে টুলকিট নিয়ে একটা বিশেষ ধরনের নৌকার মতো গাড়ি বানিয়ে এগোতে থাকে সাহারার মাঝ বরাবর। তবে মেসাডে কাজিমকে বলে তাদের চিন্তার বিষয়ে সোলার প্ল্যান্ট, কারণ এইখান থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক নাইজারের জলকে দূষিত করছে এবং ধীরে ধীরে এটা আরও বেশি ছড়িয়ে পড়বে। তাই আমেরিকানরা এটা জানতে পারলে তাদের ছাড়বে না। এই কারণে তাদের উচিত পরিস্থিতি ঠান্ডা হওয়া অবধি সোলার প্ল্যান্টে কাজ বন্ধ রাখা। যদিও কাজিম তার এই কথা শুনতে চায় না, কারণ সোলার প্ল্যান্ট বন্ধ হলে তার একটা মোটা অঙ্কের টাকা আসা বন্ধ হয়ে যাবে। অন্যদিকে মরুপথে পিটদের টুয়ারেক জনজাতির কিছু লোকের সাথে দেখা হলে পিট তাদের জিপ নিয়ে মডিবোর সাথে দেখা করতে আসে। তারা মডিবোর কাছে এসে কাজিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বললে সে রাজি হয় না, কারণ টুয়ারেক জাতির লোক অনেক আগেই কাজিমের সাথে যুদ্ধে প্রাণ দিয়েছে। তবে সে তাদের লোকবল দিয়ে সাহায্য করতে না পারলেও একটা গাড়ি দেয়। গাড়িটা পেয়ে পিট, আল ও মডিবো সোলার প্ল্যান্টের দিকে গেলে পিট ও আল ইভাকে খুঁজতে থাকে এবং মডিবো দেখা করে বন্দি থাকা সমস্ত টুয়ারেক শ্রমিকদের সাথে। পিট সেখানে কোনো গার্ডের টিকি দেখতে না পেলে বুঝতে পারে মেসাডে হয়তো তার কার্যকলাপ ফাঁস হয়ে যাওয়ার ভয়ে পুরো সোলার প্ল্যান্টটা নষ্ট করার ধান্দায় আছে, যাতে দেখে মনে হয় এটা দুর্ঘটনা। তবে আল জানে এই পুরো প্ল্যান্ট ধ্বংস করতে প্রায় 200 থেকে 300 বিস্ফোরক লাগবে, যেটা মেসাডের পক্ষে জোগাড় করা অত সহজ নয়। তাই সে হয়তো প্ল্যান্টের মধ্যে থাকা সেন্ট্রাল ডিভাইস দিয়ে সমস্ত সোলার এনার্জিকে জমা করে সেটা দিয়ে বিস্ফোরণ ঘটাবে। তাই আল চলে যায় বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য এবং পিট যায় ইভাকে উদ্ধার করতে। সোলার প্ল্যান্টে কেউ না থাকায় এই সুযোগে মডিবো একটা ট্রাক নিয়ে সমস্ত টুয়ারেক শ্রমিকদের নিয়ে পালিয়ে যায়। এদিকে আল খুব সহজেই বিস্ফোরক খুঁজে পেয়ে যায়, কিন্তু পিট ইভাকে খুঁজে না পেয়ে প্ল্যান্টের ছাদে আসলে দেখে মেসাডে ইভাকে নিয়ে পালানোর চেষ্টা করছে। পিট ইভাকে হেলিপ্যাড থেকে নামাতে গেলে তখনই পিছন থেকে জাকারা নামের মেসাডের লোক তার উপর হামলা করে। এই সুযোগে মেসাডে ইভাকে নিয়ে পালানোর চেষ্টা করলে সে কোনোভাবে হেলিকপ্টার থেকে বেরিয়ে পড়ে। তবে পিট জাকারাকে প্ল্যান্টের ছাদ থেকে ফেলে ইভাকে উদ্ধার করে। আসলে এই কাজারাই ছিল সেই ব্যক্তি যে সবসময় লাগোসে ইভার উপর নজর রাখছিল, এবং সেই হলো মুখোশধারী সেই গুন্ডা। কিন্তু এর মাঝে মেসাডে পালিয়ে গেলে সে চেষ্টা করে বিস্ফোরকটাকে যত তাড়াতাড়ি সম্ভব সক্রিয় করার। তবে আলের তৎপরতার কাছে সে হার মেনে যায়। আল এর মধ্যে বিস্ফোরকটাকে নিষ্ক্রিয় করে দেওয়ায় মেসাডের পুরো চাল ভেস্তে দেয়। তারা বিস্ফোরক নিষ্ক্রিয় করে তার মধ্যে থেকে কিছুটা তাদের কাছে রেখে ইভাকে নিয়ে মডিবোর দেওয়া গাড়ি নিয়ে বেরিয়ে গেলে কাজিমের সৈন্যদল তাদের খুঁজে পেয়ে পিটদের গাড়ির উপর গুলিবর্ষণ করতে শুরু করলে কোনো রকমে তাদের থেকে বেঁচে একটু দূরে গেলে আল দূরবীন দিয়ে কাজিমকে দেখতে পায়। তারা প্ল্যান মাফিক বিস্ফোরকগুলো কাজিমের দিকে ছুঁড়তে থাকলে ধোঁয়ায় চারিদিকে আচ্ছন্ন হয়ে যায় এবং এই সুযোগ কাজে লাগিয়ে পিট, আল ও ইভা তাদের চোখে ধুলো দিয়ে একটা ভাঙা জাহাজের তলায় আশ্রয় নেয়। আর পিট সেইখানে একটা কামান খুঁজে পায় এবং তারা ঠিক করে যে এটা দিয়েই তারা অ্যাটাক করবে। তখনই দেখে কাজিম তাদের মারতে পাঠিয়েছে বিশাল ট্যাঙ্ক সেনারা জাহাজের দিকে গুলিবর্ষণ করতে লাগলে পিট আলকে বলে তাদের লক্ষ্য একমাত্র কাজিম। আর তখনই ইভা জাহাজের মধ্যে একটা গোলা ভর্তি বক্স খুঁজে পায়। তবে পরক্ষণে সেনাদের গুলিতে পুরনো জাহাজের ছাদ ভেঙে পড়লে পিটরা দেখতে পায় একটা স্বর্ণমুদ্রা। সে বুঝতে পারে এটাই নদীর খাতে আটকে যাওয়া সেই সিএসএস টেক্সাস, এবং সেখানে একটা নয় বরং রয়েছে বক্স ভর্তি স্বর্ণমুদ্রা। তবে সে সোনা পেতে হলে সর্বপ্রথম হারাতে হবে কাজিমকে। তাই পিট কামানে গোলা ভরে হেলিকপ্টারের দিকে তাক করে চালালে কাজিম শেষ হয়ে যায়। এরই মধ্যে মডিবো তার টুয়ারেক সৈন্যদের নিয়ে সেখানে চলে আসলে কাজিমের সেনারা আত্মসমর্পণ করে এবং পিট, আল ও ইভা নিরাপদে সিএসএস টেক্সাস থেকে বেরিয়ে আসে।
এইভাবে তারা মুক্তি পায় অত্যাচারী কাজিমের হাত থেকে। এরপর সোলার প্ল্যান্ট বন্ধ হয়ে গেলে জলদূষণ কমে যায় এবং টেক্সাসের সমস্ত সোনা টুয়ারেকদের কাছে চলে যায়। অন্যদিকে মেসাডে শহরে ফিরে একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে সিআইএ এজেন্ট কার্ল তার খাবারে বিষ মিশিয়ে তাকে শেষ করে দেয়। মুভির একদম শেষে পিট ও ইভাকে দেখা যায় মন্টেরিও সমুদ্র সৈকতে একান্তে কিছু সময় কাটাতে, এবং এরই সাথে শেষ হয় আজকের মুভি সাহারা।